ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পেব্যাক পিরিয়ড এই রিলেটেড আমরা দুটি টিউটোরিয়াল অলরেডি পড়ে ফেলেছি, টিউটোরিয়াল 1 এবং 2। সেখানে 3টে অঙ্ক শিখেছি। আজ আমরা প্রবলেম 4। এই প্রবলেম 4 এটি হচ্ছে, দেখেন, অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। আমি একটু এখানে হাইলাইট করেছি অ্যাকসেপ্টেড রিজেক্টেড। অঙ্কগুলি কেমন হয় আমরা একটু পড়ি। মিস্টার জাকির ওয়ান্টস টু ইনভেস্ট টাকা 1 লাখ ইন এ প্রজেক্ট। 1 লক্ষ টাকা মিস্টার জাকির একটি প্রজেক্টে ইনভেস্ট করতে চান। হি হ্যাজ টু প্রপোজালস ইন হ্যান্ড। তার হাতে দুটি প্রস্তাব আছে। ফার্স্ট প্রপোজাল উইল প্রডিউস সিএফবিটি অফ টাকা 35,000 ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। প্রথম যে প্রস্তাবটি সেটি বলা হচ্ছে সিএফবিটি মানে কি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এটি সে প্রত্যেক বছর সমানভাবে 35,000 টাকা করে রিটার্ন পাবেন প্রথম প্রজেক্ট থেকে। অ্যান্ড সেকেন্ড প্রপোজাল উইল প্রডিউস, সেকেন্ড যে প্রজেক্টটি আছে সেখান থেকে তিনি এই যে আন্তঃবহরটা পাবেন এভাবে। সিএফবিটি প্রথম বছর 35, দ্বিতীয় বছর 40, এভাবে সর্বশেষ পঞ্চম বছরে 45,000 টাকা। কোশ্চেন হচ্ছে, ইফ ট্যাক্স রেট ইজ 40%, ইন হুইচ প্রজেক্ট মিস্টার জাকির শুড ইনভেস্ট। এই যে দুটি প্রজেক্ট, একটিতে বলা হলো সে প্রতি বছর 35,000 টাকা করে রিটার্ন পাবেন, আরেকটিতে এভাবে রিটার্ন পাবেন 5 বছর ধরে। কোন প্রজেক্টটি তার জন্য সুইটেবল হবে, কোনটিকে তিনি অ্যাকসেপ্ট করবেন, কোনটিকে তিনি রিজেক্ট করবেন। তো শুরু করা যাক। সলিউশনের সর্বপ্রথম আমরা ডেপ্রিসিয়েশন বের করব। ডেপ্রিসিয়েশন কেন বের করব? আমাদের সিএফবিটি যা আছে সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে ধাপে ধাপে আমাদেরকে এই সিএফবিটিতে পৌঁছাতে হবে। তো এই দুটি প্রজেক্টেই কোনো ডেপ্রিসিয়েশন রিলেটেড ইনফরমেশন আমাদের কাছে নেই, কোনো অবচয় নেই। তাহলে কি হবে? দেখেন, স্যালভেজ ভ্যালু নেই, সরি, টোটাল ভ্যালু। আমরা জানি ডেপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে টোটাল ভ্যালু মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ অথবা এক্সপেক্টেড লাইফ অথবা ইউজেবল লাইফ, যাই বলেন না কেন। তো টোটাল ভ্যালু ছিল এখানে আমাদের 1 লক্ষ টাকা এই প্রজেক্টে। এই যে 1 লক্ষ টাকা, এখানে নো স্যালভেজ ভ্যালু, কোনো স্যালভেজ ভ্যালু নাই, কারণ স্যালভেজ ভ্যালুর জায়গায় 0 হবে। এবং এস্টিমেটেড লাইফ ছিল 5 বছর। দেখেন এখানে বলা আছে এই যে 5 বছর। তাহলে এখানে 5 দ্বারা ভাগ করব, করলে আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে গেলাম 20,000 টাকা। এখন প্রজেক্ট 1 এর জন্য আমরা ক্যালকুলেশন করব। টেবিল ফর ক্যালকুলেশন অফ সিএফএটি। এই সিএফএটিকেই খেয়াল করেন, 1 নম্বর সূত্রে আছে কি, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। এনসিও মানে হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ আউটফ্লো মানেই হচ্ছে প্রাইমারি যে ইনভেস্টমেন্ট সেটি। আর এনসিবি বলতে কি বুঝি? এনসিবি বলতে এই যে বুঝি সিএফএটি, অর্থাৎ এই টাকাটি ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটি সেটি হলো সিএফএটি। সিএফএটিকে আমরা বলতে পারি কি, এনসিবি। সিএফবি। তো এটি ক্যালকুলেশন করার দুটি পদ্ধতি আছে। বিশেষ করে যখন ইকুয়াল অ্যামাউন্টে টাকা ফেরত পাচ্ছি, তার জন্য ক্যালকুলেশন টেবিল দুভাবে করা যায়। এটি একটি ধরন, এটি একটি ধরন। আমি প্রথম এই ধরনটি আলোচনা করছি, তারপর দ্বিতীয়টি করব। আপনাদের যেটি সুবিধা হয় সেটি ফলো করতে পারেন। সর্বপ্রথম আমরা ইয়ার রেখেছি, এরপর আমরা সিএফবিটি রেখেছি। সিএফবিটি আমাদের কন্ডিশনে বলাই ছিল প্রতি বছর 35,000 টাকা করে পাবে, কত, 5 বছরের জন্য পাবে। তো এই 5 বছরের জন্য আমরা 35,000 টাকা করে দিয়ে দিলাম। তারপর আমরা ডেপ্রিসিয়েশন এখানে বের করেছি কত, 20,000 টাকা। সিএফবিটি থেকে মাইনাস হবে ডেপ্রিসিয়েশন, প্রত্যেক বছর 20,000 টাকা করে মাইনাস হয়ে গেল। মাইনাস হওয়ার পর প্রত্যেক ইয়ারের যে সিএফবিটি, তার থেকে যদি অবচয় বাদ দেওয়া হয়, আমরা পেয়ে যাব ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স। তো 35 থেকে 20,000 যদি চলে যায়, এখানে ইকুয়াল অ্যামাউন্ট, এখানে ইকুয়াল অ্যামাউন্ট, তাহলে ইবিটি হবে আমাদের 15,000। খেয়াল করেন, যেহেতু আমাদের ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স দেওয়া লাগে না, তাই সিবিটি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ইবিটি বের করলাম। এখন ইবিটির উপর, অর্থাৎ এই 15,000 টাকার উপরে
ট্যাক্স কত পার্সেন্ট বলেছে? দেখেন, ইফ ট্যাক্স রেট ইজ 40%, এখানে 40% ট্যাক্স ধরেছি কিসের উপর? 15,000 টাকার উপর। তো 15,000 টাকার উপর 6,000 টাকা ট্যাক্স আছে, আমরা এটি বসলাম। দেন আমাদেরকে এখন কি করতে হবে? ইএটি বের করতে হবে, আর্নিং আফটার ট্যাক্স। তো আর্নিং আফটার ট্যাক্স কিভাবে বের করব? এটির উপর আমরা ট্যাক্স কাউন্ট করেছি, তাহলে এই 15,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দেন, বাদ দিলে পেয়ে যাবো 9,000 টাকা। তো সব ক্ষেত্রে একই হবে, 9,000 টাকা আমরা আর্নিং আফটার ট্যাক্স পেলাম। এখন আর্নিং আফটার ট্যাক্স আমরা যখন পেলাম, তখন আমাদেরকে এখন সিএফএটি বা এনসিবি বের করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম যে ডেপ্রিসিয়েশনটি আমরা বিয়োগ করেছিলাম তার সাথে যোগ করতে হবে, অর্থাৎ প্রত্যেক ইয়ারের ডেপ্রিসিয়েশন যোগ প্রত্যেক ইয়ারের ইএটি যোগ করলে পেয়ে যাব সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, 20,000 যোগ 9,000, 29,000। এভাবে আমরা যদি প্রত্যেকটি যোগ করি তাহলে আমরা এখানে সিএফএটি বা এনসিবি পেয়ে গেলাম। এখন আমরা পেব্যাক পিরিয়ড ফর ফার্স্ট প্রজেক্ট, এই আমরা 1 নম্বর সূত্রটি ব্যবহার করব। আমরা জানি যখন প্রত্যেক বছর সমানভাবে রিটার্ন সিএফবিটি হয় বা ক্যাশ ইনফ্লো হয়, আন্তঃপ্রবাহ হয়, সেক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্র ব্যবহার করি। 1 নম্বর, তাহলে আমরা এখানে লিখলাম পেব্যাক পিরিয়ড ইকুয়াল এনসিবি, এনসিও ডিভাইডেড বাই এনসিবি। তো এনসিও কত আছে আমাদের হাতে? 1,00,000 টাকা। এনসিও হচ্ছে প্রাইমারি ইনভেস্টমেন্ট, তাই না? নেট ক্যাশ আউটফ্লো, সেটিকে ভাগ দিচ্ছি আমরা এনসিবি দ্বারা। এনসিবি কি বের করেছি? এই যে 29,000 টাকা। তো এনসিও কে যদি আমরা 29,000 টাকা দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 3.448 বছর। অর্থাৎ আমি যদি 35,000 টাকা করে, এই যে 35,000 টাকা করে 5 বছরে ফেরত পাই, তাহলে আমার ওই 1,00,000 টাকা উঠে আসতে, এই 5 বছরের আগে উঠে আসবে। কত বছর পরে উঠবে? 3.448 বছরে আমার 1,00,000 টাকা উঠে আসবে। এখন এই ক্যালকুলেশনটি যখন প্রত্যেক বছর ইকুয়াল হারে আমরা রিটার্ন পাই, আন্তঃপ্রবাহ হয়, আহ, যেটিকে বলে নেট ক্যাশ বেনিফিট পাই একই হারে, যদি বলতো প্রতি বছর 30,000 পাই বা প্রতি বছর 10,000 পাই, সেক্ষেত্রে 1 নম্বর সূত্র। এই ক্ষেত্রে আবার যদি এটি সিএফবিটি হয়, সিএফএটি হলে তো আর কোনো সমস্যা নেই, সিএফবিটি হলে আমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারি। সেক্ষেত্রে অনেক কম সময় করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সিএফবিটি কত বলেছে? 35,000। সেই 35,000 এটি লেস ডেপ্রিসিয়েশন, মানে এই যে সিএফবিটি থেকে দেখেন এখানে যা করেছি তাই মাইনাস করেছি, কত? ডেপ্রিসিয়েশন মাইনাস করছিলাম, এখানে প্রত্যেকটি বছরের থেকে মাইনাস করে লেগেছিল, এখানে আমরা জাস্ট মাইনাস করলাম 20,000। এই যে ব্র্যাকেট দিয়েছি তার মানে এটি হলো মাইনাস। এখন আহ, এখানে আপনারা চাইলে একটু এভাবে মার্ক করে দিতে পারি, অর্থাৎ সিএফবিটি থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশন বিয়োগ করি তাহলে পেয়ে যাব ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। কত পেলাম? 15,000 টাকা। এই আর্নিং বিফোর ট্যাক্সের উপর লেস ট্যাক্স হবে 40%। এই যে 40%, এটি হলো 6,000 টাকা, এটা আমরা বিয়োগ করলাম। এই 6,000 টাকা বিয়োগ করলে পেয়ে যাবো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। একদম এই ছকের সাথে মিল আছে, আমরা একটির পর একটি এগিয়ে যাচ্ছি। ইবিটি, তার উপর আমরা এটি মাইনাস করলাম, পেয়ে গেলাম ইএটি। এই যে ইএটি, ইএটি যখন পেলাম 9,000 টাকা, তার সাথে হয়ে যাবে অ্যাড ডেপ্রিসিয়েশন। দেখেন অ্যাড কেন হবে? আমরা যে এই যে অ্যামাউন্ট গুলি আছে তার সাথে কিন্তু ডেপ্রিসিয়েশনটি যোগ দিই, যোগ দিলে পেয়ে যাই সিএফএটি, তাই না? 20,000 যোগ 9,000, 20, এই যে 20 এবং 9, 29। ঠিক এখানে আমরা অ্যাড আবার করলাম, ইএটির সাথে 20,000 টাকা অ্যাড করলাম। 20,000 টাকার সাথে যখন আমরা যোগ করলাম তখন পেয়ে গেলাম ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 29,000 টাকা। তো এখানে যেমন আমাকে 5 বছরের বড় ক্যালকুলেশন করতে হচ্ছিল, চাইলে আপনারা এই ক্যালকুলেশন করতে পারেন, ক্যালকুলেশন অফ এনসিবি, অথবা এটিকে লিখতে পারেন ক্যালকুলেশন অফ সিএফএটি পাবলিক এনসিবি।
তো তাহলে আমরা এখানে এনসিবি বা সিএফএটি কত পেলাম? 29,000 টাকা পেলাম। এই যে 29,000, সেই 29,000কে এখন আমরা এই সূত্রে বসাবো। এনসিও ডিভাইডেড বাই এনসিবি ক্যালকুলেশন করলে আমাদের 3.448 বছর হয়ে গেল। এখন প্রজেক্ট 2 এর ক্ষেত্রে আমরা আবার পেব্যাক পিরিয়ড বের করবো। প্রজেক্ট বি এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 5 বছর এভাবে দেওয়া ছিল, এবং সিএফবিটি ট্যাক্স দেওয়ার আগের যে আন্তঃপ্রবাহ সেটি ছিল এমন 35, 40, 32, 40, 45 এই টাকাটি। জাস্ট এটি আমরা প্রশ্ন থেকে এখানে কপি করে পেস্ট করে দিব, বসালাম। নাও আমাদেরকে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন। আমরা শুরুতে ডেপ্রিসিয়েশন বের করেছিলাম। এই যে ডেপ্রিসিয়েশন 20,000 টাকা, এটি প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এর জন্য সেম হবে। তো সিএফবিটি থেকে আমরা বাদ দিয়ে দেবো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলে পেয়ে যাবো আর্নিং বিফোর ট্যাক্স, একই নিয়ম। তো এটি থেকে এটি বাদ দিলে পেয়ে যাবো ইবিটি। এখন ইবিটির উপর আমরা ধরবো 40% ট্যাক্স। 40% ট্যাক্স অর্থাৎ 15,000 টাকা, 40% 6,000, 20,000, 40% 8,000, এভাবে আমরা এই কলামটি কমপ্লিট করব। দেন আর্নিং আফটার ট্যাক্স বের করবো, ইএটি। ইএটি কিভাবে বের করবো? এই যে আমরা 15,000 টাকা থেকে যদি 6,000 বিয়োগ করি, যে ট্যাক্সটি বের করেছিলাম এটি তো জাস্ট ক্যালকুলেশন করেছি। এখন এটিকে কি করবো? ইবিটি থেকে বিয়োগ করবো, করলে আমরা এই কলামটি পেয়ে যাবো। 15,000 মাইনাস 6,000, 20,000 মাইনাস 8,000 পেয়ে যাবো 12,000। ঠিক তেমন এখানে 12,000 টাকা থেকে 4,800 চলে গেলে থাকবে 7,200। এভাবে আমরা এটি কমপ্লিট করি। দেন কি করব? আমরা যখন ইএটি পেয়ে যাবো, আর্নিং আফটার ট্যাক্স পেয়ে যাব, তখন তার সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ দিয়ে দিব। এই যে ডেপ্রিসিয়েশন গুলি যোগ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা পেয়ে গেলাম। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পাওয়ার পর আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করব। এটি আমরা, আপনারা অবশ্যই এই ধরনের অঙ্কগুলি ধারাবাহিকভাবে দেখবেন, পার্ট 1 এবং 2 দেখে আসবেন, সেখানে বিস্তারিত বলেছি। তো প্রথম বছরে ফেরত পেয়েছিলাম 29,000, সেটি হলো আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। 2 বছরের যোগফল হলো 61,000, 3 বছরের যোগফল হচ্ছে 88,000, 4 বছরের যোগফল হচ্ছে এটি, এবং পঞ্চম বছর এসে আমি টোটাল টাকা পেলাম 1,55,200 টাকা। এটি হলো আমার সি সিএফএটি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন যেহেতু আমরা এখানে সিএফবিটি বা ক্যাশ ইনফ্লো বিভিন্ন অ্যামাউন্টে পেয়েছিলাম, তাই আমরা এখানে 2 নম্বর সূত্র ব্যবহার করব। 2 নম্বর সূত্র কোনটি? এই সূত্রটি, পেব্যাক পিরিয়ডে 2 নম্বর সূত্র এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো আমরা জানি এখানে এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, এখানে অলরেডি আমরা বের করে ফেলেছি। এ হচ্ছে, আমরা যেটা 1,00,000 টাকা ইনভেস্ট করতেছি, তাহলে 1,00,000-এর ইমিডিয়েট ছোট হচ্ছে এখানে 88,000। এই 88,000 কোন বছরে আছে? 3 বছরে। তার মানে এটির হচ্ছে আমাদের এই যে 3 আমরা পেয়ে গেলাম। এখন এনসিও মানে নেট ক্যাশ আউটফ্লো বা প্রাথমিক বিনিয়োগ ছিল 1,00,000 টাকা। 1,00,000 টাকা এখানে বসানো হলো। সি হবে কোনটি? প্রাথমিক বিনিয়োগের ইমিডিয়েট ছোট, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটি, সেটি। সুতরাং এখানে 88,200 টাকা হবে আমার সি। এর পাশে আমরা ছোট করে লিখে দিতে পারি সি, হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এবং ডি এর ভ্যালু কোনটি হবে? ডি, অর্থাৎ এই যে ডি, ডি হবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটি পেলাম, সেটির ঠিক বাম পাশে যেটি সিএফ এটি ছিল, তার ইমিডিয়েট নিচের ঘরটি। তার ইমিডিয়েট নিচের ঘরটি কত আছে? তার ইমিডিয়েট নিচে আছে 32,000 টাকা। আবার বলি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যেটিকে আমরা সি ধরেছি, তার ইমিডিয়েট বাম পাশ সের যে সিএফএটি, তৃতীয় বছরের চতুর্থ বছরের সিএফএটি হবে ডি এর মান 32,000 টাকা। এই 32, এই যে 32। এখন আমাদেরকে
ক্যালকুলেশন করতে হবে। 1 লক্ষ টাকা থেকে সর্বপ্রথম আমরা 88,200 টাকা বিয়োগ করব। পরপর যে মানটি পাবো তাকে আমরা 32,000 টাকা দ্বারা ভাগ দিব। 32,000 দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে গেলাম 0.36875। 3 এর সাথে এটি যোগ দিলে পেয়ে গেলাম 3.3685 এখন আমরা দেখব প্রজেক্ট ওয়ানে টাকা ফেরত পেতে কত বছর সময় লেগেছে, প্রজেক্ট টু এ কত বছর লেগেছে। এখানে আমরা ডিসিশন নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হলো 3.44, আর এখানে হচ্ছে 3.36। তার মানে প্রজেক্ট টুতে আমাদের কম সময়ে ইনভেস্টমেন্টের টাকা উঠে আসছে। সুতরাং ডিসিশনে বলবো মিস্টার জাকির শুড ইনভেস্ট ইন দ্য সেকেন্ড প্রজেক্ট। এই সেকেন্ড প্রজেক্টে তার ইনভেস্ট করা উচিত, বিকজ দ্য পেব্যাক পিরিয়ড অফ সেকেন্ড প্রজেক্ট ইজ লেস দ্যান দ্য পেব্যাক পিরিয়ড অফ ফার্স্ট প্রজেক্ট। এতটুকু লিখলেই আপনারা এই অঙ্কের পূর্ণ নম্বর পেয়ে যাবেন। তবে এই ক্যালকুলেশন টেবিলের ক্ষেত্রে আপনারা দুটি উপায় দেখিয়েছি, যেটি আপনাদেরকে সহজ মনে হয় আপনারা সেটি ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ।